আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তবে এই ভিডিওর শেষে গিয়ে একটি প্রশ্ন করব এবার থেকে, এবং সেটি হতে পারে সেদিনকার ভিডিও সাবজেক্টের উপরে বা অন্য কোনো বিষয়ের উপরে, এবং সেই প্রশ্নের সঠিক উত্তর দিলে আপনি কিন্তু একটি আকর্ষণীয় পুরস্কার পেয়ে যেতে পারেন। এবং অতি অবশ্যই যখন যে ভিডিও করব সেই রিলেটেডই প্রশ্ন হবে, অর্থাৎ পলিটিক্যাল যদি কিছু হয় তো পলিটিক্যাল, যদি খেলার হয় তো খেলার বা এন্টারটেনমেন্ট। চেষ্টা করব প্রত্যেক দিন একটা করে প্রশ্ন রাখা আপনাদের কাছে, এবং সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনি পেয়ে যেতে পারবেন আকর্ষণীয় পুরস্কার। সেই কারণে যদি আপনি প্রশ্ন উত্তর দেন, অতি অবশ্যই আপনার নাম এবং ফোন নাম্বারটি দিয়ে যাবেন, পরবর্তীতে যাতে যোগাযোগ করতে পারি। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আবারও কি ক্যাকা ছিছি শুনতে হবে? কারণ হিসেবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেই শেষ দু একদিন কিন্তু দেখা যাচ্ছে যে আবারও সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা নিয়ে আবার একটা চর্চা শুরু হয়েছে। চর্চার কারণ শান্তনু ঠাকুরের বক্তব্য, এবং যেটা জানা যাচ্ছে যে বাজেট অধিবেশনেই কিন্তু এ বিষয়ে যে বিধি, সেই বিধি তৈরি হয়ে যাবে তার আগে আগে, এবং সে ব্যাপারে একটা ছাড়পত্র পেয়ে যাবে এই সংশোধিত নাগরিকত্ব যে আইন, সেই বিষয়ে যে বিধি, যেটা এখনো পর্যন্ত তৈরি হয়নি বলে জানা যাচ্ছে, এবং গেজেট নোটিফিকেশনও এর মধ্যেই জারি করে দেওয়া হবে। ফলত সব মিলিয়ে মনে হচ্ছে যে লোকসভা নির্বাচনের আগে আবারও সিএএ নিয়ে একটা তৎপরতা এবং সেটা কার্যকর করার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার উঠে পড়ে লেগেছে। তার কারণ কি? সেই কারণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ যদি কেন্দ্রের বক্তব্য অনুযায়ী বলা যায় যে তারা বলছে যে নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটি। যদি তাই হবে তাহলে এই যে 2019 সালের ডিসেম্বর মাসে পাশ হয়েছিল যে বিল, যেটি আইনে পরিণত হয়, তার বিধি তৈরি করতেই মাঝখানে 4-5 বছর লেগে গেল। কেন? ঠান্ডা ঘরে কেন চলে গিয়েছিল? এতদিন কেন শীত ঘুমেছিল যদি নাগরিকত্ব দেওয়ারই হয়? 2019 লোকসভা নির্বাচনের আগে এই নাগরিকত্ব বিল নিয়ে একটা তোলপাড় আন্দোলন, অনেক কিছু দেখেছে গোটা দেশ, এবং 2019 ভোট বৈতরণী পার হওয়ার পরে পরেই তারা এটিকে আইনে পরিণত করে ফেলে। এবং এ রাজ্যের পরিপ্রেক্ষিতে এই সিএএ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা বিজেপি জানে, তৃণমূল কংগ্রেসও জানে। সেই কারণে একদিকে তৃণমূল কংগ্রেস যখন আন্দোলনে ব্যস্ত ছিল, তখন এরা বোঝাতে চেয়েছিল যে সিএএ আসলে বিরোধীরা ভুল বোঝাচ্ছে, এখানে কোথাও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, উল্টে নাগরিকত্ব দেওয়া হবে। সিএএ আইনে কি বলা হয়েছে? ভারত তাদেরকেই নেবে যারা প্রতিবেশী দেশ, 3টি দেশের কথা বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে, যারা ধর্মীয় উৎপীড়নের জ্বালায়, উৎপীড়নের জেরে বা হিংসায় তারা পালিয়ে এসছে এদেশে। তারা কারা? বৌদ্ধ, শিখ, পারসিক, জৈন, হিন্দু, তারা মুসলিম নয় কিন্তু এক্ষেত্রে। এবং গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, প্রতিবেশী দেশ তো শ্রীলঙ্কা রয়েছে, মায়ানমার রয়েছে, সেই দেশগুলোর কথা বলা হয়নি। শ্রীলঙ্কাতেও কিন্তু হিন্দু তামিলরা রয়েছেন, তারাও সেখানে উৎপীড়নের শিকার বলে অভিযোগ, কিন্তু তাদেরকে ভারত আশ্রয় দেবে না, তাদের নাগরিকত্ব দেবে না। যদি নাগরিকত্ব দেওয়াই হয় তাহলে 1955 সালের নাগরিকত্ব যে আইন, সেই আইন বলে কেন নাগরিকত্ব দেওয়া হয়নি? এবং তা যদি না হয়ে থাকে তাহলে এতগুলো বছর ধরে আমাদের দেশে কারা নাগরিকত্ব না পাওয়া সত্ত্বেও বসবাস করলো, যারা আমার আপনার সমস্ত সুযোগ সুবিধে ভোগ করলো? সে সময় আইবি রিপোর্ট ছিল এই নাগরিকত্ব পাশ হলে 33,000-এর কিছু বেশি, বা 33,000 মতন, সংখ্যাটা ওই 33-32-এর মধ্যে কিছু মানুষ তারা এর সুবিধে পাবেন। তো তাদের জন্য এই 140 কোটি মানুষকে কেন হয়রানির শিকার হতে হবে? কেন বলছি হয়রানির শিকার? কারণ আপনি নাগরিক কি নাগরিক নন
সেটা আপনি জানেন না। বিশেষ করে ধরুন যারা এ রাজ্যের মতুয়া সম্প্রদায়, তারা বাংলাদেশ থেকে চলে এসেছে, তারা যদি যাচাই করতে যায় সে নাগরিক কি নাগরিক নয়, তাকে তো যে অনলাইনে তাকে ফর্ম ফিল আপ করতে হবে, এবং এই যে ফর্ম ফিল আপ করতে হবে তাকে কিন্তু ডি ভোটার বলে দেওয়া হবে। অর্থাৎ আসাম দেখেছে ডি ভোটার হলে তার কি ভোগান্তি হয়। হয়তো আপনিও জানেন না, যদি আপনি নাগরিক কি নাগরিক নন আর এটা যাচাই করতে চান, নাগরিকত্ব পেতে চান, তাহলেই কিন্তু সমূহ বিপদ। অন্তত এখনো পর্যন্ত যা চিত্র তার থেকে তাই মনে করা হচ্ছে। যদিও বিজেপি বলছে যে এটা নিয়ে কোথাও রাজনৈতিক খেলা চলেছে, বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষ করে তারা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বলছে তারা সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। আচ্ছা একটা কথা বলুন, মতুয়ারা যদি এদেশের নাগরিক না হন তাহলে প্রত্যেক বছর তারা ভোটটা দেন কি করে? তাদের ভোট কেন ক্যালকুলেট করা হয়? এ রাজ্যে কম বেশি 17% মতুয়া রয়েছেন। তাদেরই সম্প্রদায়ের একজন প্রতিভু শান্তনু ঠাকুর, তিনি দেশের মন্ত্রী হয়ে গেলেন কি করে? কাদের ভোটে? তিনিই বা ভোটে দাঁড়ালেন কি করে? তিনি তো বাইরে ছিলেন, সেখান থেকে এসে অস্ট্রেলিয়া না কোথায় ছিলেন, সেখান থেকে এসে এখানে ভোটে দাঁড়ালেন, জিতেও গেলেন মতুয়াদের ভোটে, এবং তিনি সেখানকার মতুয়া সম্প্রদায়ের ভোট নিয়ে কেন্দ্রে গেলেন কি বলে না নাগরিকত্ব দেবেন। ভাবুন, তাদের ভোট নিয়ে গেলেন। আচ্ছা ভোট কারা দিতে পারে? দেশের নাগরিকরা। দেশের নাগরিকরা যদি ভোট দিতেই পারে তাহলে তো সে দেশের নাগরিক। যদি ভোট দিতে পারে তাহলে সে নাগরিক। নাগরিক ছাড়া দেশের কেউ ভোট দিতে পারে না। বিদেশি কেউ তো ভোট দিয়ে যাবে না আমাদের দেশে। কত কন্ট্রাডিক্টরি দেখুন, একে অপরের বিরুদ্ধে কথা বলছে। তাহলে নির্বাচন কমিশন কি করে? কেন সবাইকে ভোটার কার্ড দিয়ে দিচ্ছে, ভোটাধিকার দেওয়া হচ্ছে? এই যে মতুয়াদের এক্সট্রা কি ফ্যাসিলিটি এমন দেওয়া হবে যে তারা নাগরিক বলে গণ্য হবে আর আমি আপনি হব না? কোনো উত্তর নেই। কিন্তু ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে তিনি বলেছেন যে আবারও এই ক্যাকা ছিছি ফ্যাফা বিষয়, এবং সেটা পুরোটাই হচ্ছে ভোট রাজনীতি। বিজেপি ভোট রাজনীতি করছে। আমরা যদি দেখি এই যে মতুয়া সম্প্রদায়ের ভোটের কথা বলা হয়, এ রাজ্যে মতুয়া সম্প্রদায়ের ভোট নিয়ে শান্তনু ঠাকুর লোকসভায় গিয়েছেন, 5 বছর হয়ে গেল, আবার একটা লোকসভা নির্বাচন আসছে, মাঝখানে পুরসভা ভোট, পঞ্চায়েত নির্বাচন কেটে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে এই নদিয়া, উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলগুলোতে কিন্তু মতুয়া ভোটে বিজেপির যে ভোট ব্যাংক তাতে কিন্তু ধাক্কা লেগেছে। তৃণমূল কংগ্রেসের ঘরে চলে গিয়েছে বহু শতাংশ ভোট। এমনকি শান্তনু ঠাকুর তিনি নিজের বুথে হেরে গিয়েছেন মতুয়া ভোট না পেয়ে। ফলে তো বুঝতেই পাচ্ছেন শিরে সংক্রান্তি বিজেপির কাছে। মতুয়া ভোট না পেলে তারা কিন্তু এই বেল্টে যে কটা আসন পেয়েছিলেন, অর্থাৎ শান্তনু ঠাকুর কিংবা নদিয়ায় জগন্নাথ সরকার, তাদের একটা সমস্যা হতে পারে। সেই আশঙ্কা থেকেই কি এই সিএ কার্যকর করার একটা তৎপরতা হঠাৎ করে এই লোকসভা নির্বাচনের আগে আগে করতে চাইছে। কিন্তু আর একটা বিষয় মাথায় রাখতে হবে, এই সিএ নিয়ে আন্দোলন উত্তর পূর্ব ভারতে, বিশেষ করে আসাম, ত্রিপুরাতেও দেখা গিয়েছিল, এবং এই উত্তর পূর্ব ভারতে বিজেপির লক্ষ্য রয়েছে 25টি আসন, আসাম ত্রিপুরা মিলিয়ে। আর একটা বিষয় দেখুন, এই ত্রিপুরা এবং আসামে কিন্তু বিজেপি সরকার রয়েছে। ফলত তারা কি এই আগুন নিয়ে খেলার একটা রিস্ক নেবে? কারণ এই যখন এই বিষয় কার্যকর হবে তখন একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ডিটোরিয়েট হবে। এ রাজ্যে হলে বিজেপি বলবে যে রাজ্য সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পারছে না, সমস্যা তৈরি হচ্ছে। কারণ আমরা যে অন্তত প্রিভিয়াস হিস্ট্রি যেটা বলছে, 2016 সালে যে বিল পেশ করা হয়েছিল তার পরে পরে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন, বিক্ষোভ, আগুন জ্বালানো, বাঁধ, নানান ঘটনা ঘটেছে। শাহিনবাগ আন্দোলন দেখেছে দিল্লি, এ রাজ্যেও আন্দোলন হয়েছে। ফলত একটা আশঙ্কা তো থেকেই যায়। এ রাজ্যের ক্ষেত্রে বিজেপি বলতে পারবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পারছে না রাজ্যের শাসক দল, কিন্তু আসাম ত্রিপুরার ক্ষেত্রে কি বলবে? সেখানেও যদি একই ধরনের ঘটনা ঘটে, তো তাদের কাছে একটা চ্যালেঞ্জ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রেখে ভোট ব্যাংকটাকে দিকে খেয়াল রাখা এবং ভোট ব্যাংক বজায় রেখে 25টা আসনকে
নিশ্চিত করা, যেটা বিজেপি চাইছে। ফলত সেই দিক থেকে দেখতে গেলে বিজেপিকে আদৌ এই আগুন নিয়ে খেলবে? যদিও জানা যাচ্ছে যে এই বাজেট অধিবেশনেই কিন্তু এ বিষয়ে একটা সদর্থক কিছু হবে এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেই কারণেই শান্তনু ঠাকুর, শুভেন্দু অধিকারীরা বলতে পারছেন যে 1 সপ্তাহের মধ্যে সিএ কার্যকর হয়ে যাবে, লাগু হয়ে যাবে, বিধি তৈরি হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী একটু বেশি সময় নিয়ে বলছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই হয়ে যাবে, 29 তারিখের মধ্যে হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন আর লুচি মতো ফুলবেন, কোটানকোট। আবার সুকান্ত মজুমদার দেখুন, তিনি বিজেপির রাজ্য সভাপতি, তিনিও সাংসদ, তিনি একটু রয়েস হয়ে খেলতে চাইছেন। তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকার এখনই এই ধরনের কোনো বিধি তৈরি করে ফেলছে, কার্যকর করছে, এমন কোনো খবর তার কাছে নেই। তবে সিএ তো হবেই, সেটা কবে হবে তার কাছে টাইম ফ্রেম নেই। কিন্তু শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুরদের কাছে রয়েছে, তারা সময় বলে দিচ্ছে। এই রাজ্যে এসে অমিত শাহ বলে গিয়েছেন সিএ হবেই, কারো ক্ষমতা থাকলে আটকে দেখা। মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি। এটা গেল শাসক দলের ক্ষেত্রে। কিন্তু বিরোধী দল যারা রয়েছে, কোথাও গিয়ে কি তাদের কাছেও এটা একটা সুযোগ এনে দেবে? কারণ যিনি এই এনডিএ জোটের ক্ষেত্রে একেবারে উদ্যোগী হয়ে উঠেছিলেন, রাজ্যে রাজ্যে চলে যাচ্ছিলেন মিটিং করতে, বিজেপির বিরুদ্ধে একটা শক্তিশালী জোট গঠন করতে হবে, বিজেপিকে হারাতেই হবে, সাম্প্রদায়িক শক্তি হানাতানা প্রচুর কথা বলে টলে, তিনি এখন বিজেপির ঘরে, সেই নীতিশ কুমার, মানে যার নীতিই নেই তিনি নীতিশ কুমার। নীতিশ কুমারকে নিয়ে একটা গালাগালও হয়ে যেতে পারে আগামী দিনে। তো সেই নীতিশ কুমার এখন বিজেপির ঘরে। ফলত এ রাজ্যে কংগ্রেস, এর পরে পরে এ রাজ্যে কংগ্রেস তৃণমূল জোট হবে কিনা সেটাও একটা দোলাচলে রয়েছে। এ ওকে আক্রমণ করছে, ও ওকে আক্রমণ করছে। কিংবা পাঞ্জাবে আপ সরকার, তারা বলে দিয়েছে যে তারা কংগ্রেসকে একটা আসন দেবে না। দিল্লিতে তথই বছো। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি বলে দিয়েছে যে সেখানে 11টা আসন তারা কংগ্রেসকে ছাড়বে, যদিও কংগ্রেস বলছে এমন কোনো কথা হয়নি। ফলত জোট নিয়ে একটা জটিলতা রয়েছে। তার মধ্যে যদি এই সিএএ নিয়ে তৎপরতা বাড়ে, কেন্দ্রীয় সরকার যদি এই আইন লাগু করে দেয়, গেজেট নোটিফিকেশন যদি হয়ে যায়, তাহলে কি বিরোধীদের কাছেও একটা পরে পাওয়া 14 আনার সুযোগ চলে আসবে যে তারা সংগঠিত হয়ে একটা আন্দোলন করবেন এবং সেই আন্দোলনে ভর করে দেশে একটা পরিবর্তন আসতে পারে সরকারের? এমন সম্ভাবনা কি আছে? আপনি কি মনে করেন সেটা আমাকে জানাতে ভুলবেন না। অতি অবশ্যই জানান আমাকে কমেন্ট করে। যদিও এই বিরোধী রাজনৈতিক দলগুলি কতটা জোটবদ্ধ হয়ে আন্দোলন করতে পারে তা যথেষ্টই আশঙ্কা রয়েছে, মানে সে বিষয়ে সন্দেহ রয়েছে। কারণ যেভাবে প্রায় 150 জনেরও বেশি সাংসদকে সংসদ থেকে বার করে দিয়ে আইন তৈরি করা হলো, বিল পাশ করে নেওয়া হলো, তারপরেও গোটা দেশে তেমন কোনো আন্দোলন হলো না, তা তো যথেষ্টই আশ্চর্যজনক বিষয় এবং বিরোধীদের এই ভূমিকা নিয়ে চর্চা হওয়ার বিষয়। মেরুদণ্ডহীন বিরোধী বলছেন কোনো রাজনৈতিক নেতা, সেটাই তো মনে হয়। কিন্তু এই সিএ যদি কার্যকর হয় তাহলে কি একজোট হতে পারবে বাম, তৃণমূল, কংগ্রেস বা অন্যান্য যে সমস্ত দলগুলো রয়েছে, তারা কি একটা এর বিরুদ্ধে সোচ্চার হতে পারবে, জোটবদ্ধ হতে পারবে? একদিকে শাসক দলের কাছে ভোট ব্যাংক বজায় রাখা, শাসক বিজেপির বা এনডিএর কাছে ভোট ব্যাংক বজায় রাখার জন্য সিএ কার্যকর করার তৎপরতা, অপরদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছেও কিন্তু একটা সুযোগ চলে আসবে বলে আমার মনে হয়, যে তাদেরকে জোটবদ্ধ হওয়ার একটা সুযোগ এনে দেবে। যদিও এ রাজ্যে কংগ্রেস তৃণমূল জোট নিয়ে কিন্তু একটা জটিলতা রয়েছে, তার মধ্যে কেউ কেউ কিন্তু আশাবাদীও যে জোট হলেও হয়ে যেতে পারে। তো সেই দিকে নজর থাকবে। তবে আপনার কাছে কি মনে হয় যে যদি সিএ কার্যকর করা হয় তাহলে তার সুযোগ কারা সবচেয়ে বেশি নিতে পারবে, শাসক বিজেপি নাকি বিরোধীদের কাছেও একটা সুযোগ চলে আসবে পড়ে পাওয়া 14 আনার মতন, তারাও একটা জোটবদ্ধ হয়ে আন্দোলন করার সুযোগ পেয়ে যাবে এবং লোকসভা নির্বাচনের আগে যে আন্দোলন গোটা দেশের মানুষকে জাগ্রত হতে সহযোগিতা করবে, গোটা দেশের মানুষকে নতুন কোনো দিশা দেখাতে পারবে বলে আপনার কি মনে হয় সেটা আপনি জানান আমাকে কমেন্ট করে, কমেন্ট সেকশনে গিয়ে। যদি ভালো লেগে থাকে এই ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং অতি অবশ্যই কমেন্ট করবেন যে কোন ধরনের ভিডিও আপনি পছন্দ করছেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।
আজকের প্রশ্ন, সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটি কত সালে এর বিল পেশ হয়েছিল এবং কবে? সঠিক উত্তর দিন আর পুরস্কার জিতে নিন।